পরশুরামের শরীরে ইনফেকশন হয়েছে, ডক্টর বলে দেয় পরশুরামকে বাঁচানো সম্ভব না। জানতে পেরেই কান্নায় ভেঙে পড়ে শীতল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শীতল পরশুরামকে বলছে, তুমি যদি বেঁচে থাকো একমাত্র আমার কারণেই বাঁচবে, আর যদি মরে যাও তবে একমাত্র আমার হাতেই মরবে, তাছাড়া তোমার কোনো কোনো মৃত্যুবরণ হবে না। তখনই পরশুরাম বলতে থাকে, তুমি কেন আমাকে বাঁচালে, আর কেনই বা আমাকে মারবে? আমি তো এমনিতেই মরে গেছি, তাই না? তবে আমাকে আবার মারার কি দরকার? তখন এ কথা শুনে দেখা যায় তখনই শীতল বলতে থাকে, হ্যাঁ আমি তোমাকে মারবো, নিজের হাতে মারবো, আর তা না হলে তোমাকে কেউ মারতে পারবে না, কেউ মারতে পারবে না তোমাকে। তখন এ কথা শুনে তখনই দেখা যায় পরশুরাম বলতে থাকে, কেন তুমি এমন কেন বলছো? তখনই পরশুরামের শারীরিক সমস্যা হতে থাকে। তখনই শীতল বলতে থাকে, তোমরা সবাই কোথায়? ওকে ধরো। এভাবে এভাবে তোমাকে আমি বলছি, তুমি উত্তেজিত হয়েও না, শরীরটা খারাপ করবে। তুমি কেন বুঝতে চাইছো না পরশুরাম? কেন বুঝতে চাইছো না? এরপরে দেখা যায় পরশুরামকে সেখান থেকে নিয়ে গেলে তখনই রতনকে দেখতে আসে তার বন্ধু। সেখানে এসে দেখতে পায় রতন মৃত। এটা দেখে অবাক হয়ে যায় রতনের বন্ধু, আর বলতে থাকে এই খবরটা বিজিত স্যারকে জানাতে হবে। এরপরে এরপরে বাবিনকে ফোন করে বলতে থাকে, বিজনলালকে জানিয়ে দাও যে রতনকে শুট করে দিয়েছে, রতন মৃত। এই কথা শুনে ভয় পেয়ে যায় বাবিন। বাবিন বলতে থাকে, এসবের মানে কি? রতনকে শুট করে দিয়েছে মানে? কে শুট করলো এভাবে? তখনই বাবিনকে দেখা যায় রতনের বন্ধু বলতে থাকে, কে শুট করলো সেটা জানি না, কিন্তু কিন্তু বুঝতে পারছি যে ওকে কেউ শুট করেছে, ওইখানে মৃত অবস্থায় পড়ে আছে। এদিকে দেখা যায় পরশুরামকে নিয়ে আসে শীতল। সেখানে নিয়ে সে ডক্টর ডেকে পরশুরামকে ইনজেকশন দিয়ে দেয়, আর বলতে থাকে যে কেউ যেন জানতে না পারে যে ও এখানে আছে। আর ডক্টর বলতে থাকে, ওকে ওকে অতি শীঘ্রই ডক্টরের কাছে নিয়ে যান, ওকে অতি শীঘ্রই হসপিটালে অ্যাডমিট করুন, তা না হলে ওকে বাঁচানো সম্ভব হবে না। এরপরে শীতল বলতে থাকে, আপনাকে এতটা ভাবতে হবে না, আপনাকে একটা কথা বলছি, ও যে এখানে আছে এই খবরটা যেন বাইরে পাঁচকান না হয়, এই খবরটা যেন কেউ না জানে, তবে কিন্তু একদম মেরে মাটিতে পুঁতে দেব। তাই বলছি কাউকে এই খবরটা দেবেন না, বাইরে যেন কেউ জানতে না পারে। এই বলে নন্দাকে ডাকে। নন্দাকে বলতে থাকে, ওনাকে বাইরে পৌঁছে দাও, ওনার গন্তব্যে ওনাকে পাঠিয়ে দাও। তখনই নন্দা বলতে থাকে, আপনি এখন আসুন, আর আমি আসছি। এই বলে দেখা যায় ডক্টরকে বাইরে পাঠিয়ে দিয়ে নন্দা বলতে থাকে, তটিনী গাঙ্গুলি এসেছিল। তটিনী গাঙ্গুলি এখানে এসে জিজ্ঞেস করছিল, অনেকভাবে আমাকে জেরা করছিল। এদিকে দেখা যায় তটিনী বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবে বাচ্চাদের খাওয়াতে পারে না। বাচ্চারা কোনোভাবেই খেতে রাজি হয় না। বাচ্চারা বারবার বলতে থাকে, মাম্মি পা কখন আসবে? পাকে ছাড়া আমরা খাবো না। পাকে ছাড়া কি আমরা কখনো খেয়েছি বলো? পাকে পাকে এনে দাও। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, কেন পাগলামো করছো? বলছি তো তোমাদের পা আসবে, তোমাদের পা অবশ্যই আসবে, এরকম করে পাগলামো করো না প্লিজ। তখনই তটিনীর কথা শুনে তটিনী বলতে থাকে, আচ্ছা আচ্ছা আমি তো বলছি যে তোমাদের পা তোমাদের কাছে অবশ্যই আসবে। ঠিক তখনই পিকু গিয়ে নন্দিনীর পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর বলতে থাকে, ভালো মাসি তুমি তো সব পারো, তুমি তো আমার মাকে জেল থেকে বাঁচিয়ে এনেছো, তুমি তুমি কথা দাও আমার পাকেও ফিরিয়ে আনবে। তখনই দেখা যায় নন্দিনী বলতে থাকে, কখনো কখনো কারো পা ধরবি না, কখনো পা ছুবি না, বুঝতে পেরেছিস? তোরা তো বাচ্চা, তোরা তো ভগবানের দূত, তোরা যদি এভাবে পা ছুঁয়ে কথা বলিস তবে তো আমাদের অমঙ্গল হবে, তাই না? কখনো পা ছুঁয়ে কারোর সঙ্গে কথা বলবি না। একটা কথা মাথায় রাখবি যে তোদের তোদের পা অবশ্যই ফিরে আসবে। কখনো কখনো কারো কাছে মাথা নত করবি না, সবসময় মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করবি। এরপরে দেখা যায় দীপালি বলতে থাকে, তুই তো দেখছি এসব কথা ভালোই বলছিস, কিন্তু এসব কথা কি তুই মানিস নন্দিনী? তখনই নন্দিনী বলতে থাকে, প্লিজ মা, এখানে এসব প্রসঙ্গ তুলো না, জাস্ট ভালো লাগছে না। তখনই দীপালি বলে ওঠে, কেন ভালো লাগছে না বলতো? কেন ভালো লাগছে না? তুই তো নিজেকে বিক্রি করে দিয়েছিস। তুই যদি ভগবান মানতি তবে নিজেকে এভাবে বিক্রি করতে পারতি না। এরপরে দেখা যায় শীতল তটিনীকে ফোন করে, আর বলতে থাকে, তটিনী এভাবে মেরে দিলে, লোকটাকে এভাবে মেরে দিলে, প্রাণে মেরে দিলে, একদম একদম প্রাণে মেরে দিলে কখনো কখনো লোকটাকে আর ফিরে পাবে না। তুমি যখন ওকে ভালোই বাসবে না, তবে কেন ওকে বিয়ে করেছিলে বলো? বিয়ে করে কেন মেরে দিলে? জানো জানো ওকে আমি কতটা ভালোবাসতাম, নিজের থেকেও বেশি ভালোবাসতাম তো, কিন্তু কিন্তু ও ভালোবাসতো তোমাকে, তোমাকে ভালোবেসে আমাকে ছেড়ে তোমাকে বিয়ে করেছিল। সেই আক্ষেপ থেকে আমি নিজেকে শেষ করেছি, নিজেকে এরকম করে তিলে তিলে একজন ক্রিমিনাল বানিয়েছি, নিজেকে এমন একজন
একজন ক্রিমিনাল বানিয়েছি যাকে দেখলে সবাই কাঁপে। আন্ডারওয়ার্ল্ডে আমার আমার অনেক অনেক নাম। আমি একজন বড় নাম করা অপরাধী। আমার আমার সব জায়গায়, সব পুলিশ স্টেশনে আমার নামে অ্যাফেয়ার আছে। এ কথা শুনে দেখা যায় তটিনী বলতে থাকে, বিশ্বাস করো শীতল, আমি আমি মারিনি। তোমাদের আমি কি করে বোঝাই যে আমি মারিনি? তখনই দেখা যায় শীতল বলতে থাকে, তুমি মেরেছো। তুমি তিনটে শুট করেছিলে, সবাই দেখেছে, সবাই সাক্ষী আছে। তুমি নিজের হাতে তোমার স্বামীকে মেরেছো, এখন কেন অস্বীকার করছো? তখনই তটিনী বলতে থাকে, আমি তোমাদের কি করে বোঝাই যে আমি মারিনি? তোমাদের আমি সত্যি বোঝাতে পারছি না। তখনই শীতল বলতে থাকে, তোমাকে বোঝাতে হবে না তটিনী, বোঝাতে হবে না, তুমি মেরেছো। আমি জানি তুমি শিবপ্রসাদ গাঙ্গুলিকে নিজের হাতে শুট করেছো। তুমি এটা কি করে করতে পারলে? তুমি নাকি পরশুরামকে ভালোবাসতে, এটাই তোমার ভালোবাসার নমুনা? ভালোবাসলে কি এভাবে মারা যায় কাউকে? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, তোমাকে আমি সত্যি বোঝাতে পারছি না, তোমাকে আমি কি করে বোঝাই আমি নিজেও জানি না। তখনই শীতলের কথা শুনে তটিনীর কথা শুনে শীতল বলতে থাকে, তুমি তুমি পরশুরামকে একদম একদম হারিয়ে ফেললে। বিজিতকে গঙ্গায় ফেলে দিয়েছে। পরশুরাম মরে গেছে। পরশুরাম আর নেই। পরশুরাম আর কখনো ফিরে আসবে না। পরশুরামকে তুমি শুট করেছো, আর আর বিজিত নিয়ে গিয়ে ওকে গঙ্গায় ফেলে দিয়েছে। তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, প্লিজ এরকম কথা বলো না। আমি আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। আর আমি তোমাকে কি করে বোঝাই? সবাই বলছে আমি ওকে মেরেছি, যা সবসময় চোখে দেখা যায় তা কিন্তু সত্যি নয়। আমি তোমাকে বলছি আমি আমি মারিনি। ঠিক তখনই শিবপ্রসাদ ঘুমড়ে ওঠে। এটা দেখে অবাক হয়ে যায় তটিনী বলতে থাকে, কে শব্দ করলো? আচ্ছা শীতল, ওখানে কে 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 ওভাবে কুকড়াচ্ছে বলো তো? তখনই শীতল ভয় পেয়ে ফোনটা কেটে দেয়। এরপরে তটিনী বলতে থাকে, কি হলো শীতল, ফোনটা কাটলে কেন? এরপরে শীতল তড়িঘড়ি করে ফোন কেটে দিলে তখনই তটিনী বলতে থাকে, বুঝতে পারলাম না, এভাবে ও ফোনটা কাটলো কেন? আর ওখানে কেই বা ওরকম করে গুমরাচ্ছে? এরপরে দীপালির কাছে কাঁদতে থাকে আর বলতে থাকে, প্লিজ মা, আর যাই বিশ্বাস করুক বা না করুক, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। সত্যি বলছি, আমি ওকে মারিনি। আমি ওকে কেন মারবো বলো? ও তো আমার হাজবেন্ড, ওকে তো আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, তাই না? ও আমাকে অনেক ভালোবাসে, তবে আমি ওকে কেন মারবো বলতে পারো? এদিকে শীতল বলতে থাকে, কি হয়েছে শিবপ্রসাদ, তুমি তুমি এরকম কেন করছো? তখনই শিবপ্রসাদ একটি খাতায় লিখে দেয় রতন। তখনই শীতল বলতে থাকে, তুমি তো এক্ষুনি রতনকে খুন করে এলে, আবার আবার রতনের নাম কেন লিখছো? তখনই শিবপ্রসাদ বলতে থাকে, এখন এখন অন্যজনকে টার্গেট করা হবে। শীতল তখন বলতে থাকে, সেই নামটা কি? কাকে টার্গেট করবে তুমি? এরপরে শিবপ্রসাদ নামটা লিখে দিলে শীতল বলতে থাকে, তোমার অবস্থা ভালো না, তোমাকে আগে সুস্থ হয়ে উঠতে হবে। এরকম করে যদি ঝুঁকি নিয়ে তুমি তুমি এরকম করে বারবার নিজেকে এরকম করে তৈরি করো, তবে কিন্তু নিজেরই ক্ষতি হয়ে যেতে পারে। প্লিজ তুমি একটু নিজের ভালোটা বোঝার চেষ্টা করো। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, আমার আমার ভালোর কোনো দরকার নেই। আমি আমি প্রতিশোধ নেব। যারা আমাকে মারতে চেয়েছিল তাদের সবার থেকে আমি প্রতিশোধ নেব। তখনই শীতল বলতে থাকে, তবে তটিনী তো তোমাকে শুট করেছে। এদিকে আয়ুষী হোটেল রুমে বসে আছে, আর আর চিৎকার করে কাঁদছে আর বলছে, আমি আমি কি করব? আমি আমি এখানে কেন আছি? আমাকে এখানে কেন রাখা হয়েছে? ঠিক তখনই বেজিতে এসে বলতে থাকে, কি হয়েছে আয়ুষী, এভাবে চুপচাপ বসে আছো যে? তখনই আয়ুষী বলতে থাকে, তুমি তুমি কি চাইছো? আমাকে আমাকে মেরে ফেলো, এভাবে তাও আমাকে আটকে রেখো না। তুমি তুমি সত্যি করে বলো তো, তুমি কি করতে চাইছো? তখন এ কথা শুনে দেখা যায়, তুমি কি করতে চাইছো সত্যি করে বলো তো। তুমি যদি কোনো কোনো কিছু করতে চাও, সেটা সেটা খোলসা করে কেন বলছো না? এভাবে এভাবে কেন তুমি মুখ বন্ধ করে আছো বলো তো? তখনই বিজিত বলতে থাকে, আমি আমি চাইছি তটিনী গাঙ্গুলির জেল হোক। আমি তটিনী গাঙ্গুলির জেল হলে সবকিছু মেনে নেব। তখন এ কথা শুনে দেখা যায় আয়ুষী বলতে থাকে, কেন তটিনী গাঙ্গুলি জেল দিয়ে তোমার কি লাভ? তখনই বিজিত বলতে থাকে, আছে আছে অনেক লাভ। ওকে আমি অবশ্যই জেলে পাঠাবো। ও আমার অনেক কিছু করেছে, অনেক ক্ষতি করেছে। ওকে আমি কিছুতেই ছাড়বো না। কিছুতেই ওকে আমি ছাড়তে পারবো না। ওর জন্য আমার বিজনেসে অনেক ক্ষতি হয়েছে, ওকে তো শাস্তি পেতে হবে, তাই না? তখন আয়েশি বলতে থাকে, তুমি তো আমাকে মারতে চেয়েছিলে, আমাকে কেন বাঁচিয়ে রেখেছো? আমাকেও মেরে ফেলো, আমার জামাইবাবুকে তুমি মেরেছো।
তুমি কতটা জঘন্য, আমার জামাইবাবুকে মেরে আবার গঙ্গায় ভাসিয়ে দিয়েছো। তোমার মতো নোংরা অপরাধী মানুষের সঙ্গে আমি কখনো নিজের জীবন কাটাতে পারবো না। তুমি কি কখনো নিজের রূপটা আয়নায় দেখেছো? তুমি যখন আয়নায় নিজের রূপটা দেখবে তখন বুঝতে পারবে যে তুমি কতটা কতটা ঘৃণ্য একটি মানুষ। তখনই বিজিত বলতে থাকে, একদম বাড়াবাড়ি করবে না আয়েশি। আমার গায়ে যদি একবার হাত তোলার চেষ্টা করো, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি তোমাকে এক্ষুনি এখানে খুন করব। আমার কিন্তু হাত কাঁপে না, সেটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো। তখনই আয়ুষী বলতে থাকে, তুমি তুমি আমাকে খুন করার ভয় দেখাচ্ছ? তুমি তো আমাকে জ্যান্ত মেরে দিয়েছো, তবে তবে এখন আর দেহের মরণটা হলে কি বা হবে বলো? কেন ভয় দেখাচ্ছ? আমি ভয় পাচ্ছি না। এরপরে দেখা যায় বিজিত বিজিত আয়েশীর হাত ধরে বলতে থাকে, এখানে ধাক্কা মেরে ফেলে দেব। এই বলে আয়েশীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপরে দেখা যায় বিজিত তটিনীকে ফোন করে আর বলতে থাকে, কি এখনো কি পরশুরামের শেষ কার্য শেষ করেননি? তখন এ কথা শুনে অবাক হয়ে যায় তটিনী বলতে থাকে, কেন এসব কেন বলছো তুমি? তখনই বিজিত বলতে থাকে, পরশুরাম তো নেই, পরশুরামকে আমি নিজ হাতে মেরে গঙ্গায় ভাসিয়ে দিয়েছি। তাই তো ওর শেষ কার্যটা শেষ করা দরকার, তাই না? ওর আত্মার তো শান্তির দরকার। তখনই তটিনী বলতে থাকে, আমি আমি তোমাকে ছাড়বো না বিজিত, আমি তোমাকে ছাড়বো না। আর ও কিচ্ছু হতে পারে না, ও কিছুতেই মরতে পারে না। তখনই বিজিত বলতে থাকে, হ্যাঁ মরেছে, অবশ্যই মরেছে। যেখানে ওকে ফেলে দেওয়া হয়েছে সেখান থেকে ফিরে আসা কারোর পক্ষে সম্ভব না। আর তোমার তিনটে বুলেট, সে বুলেটগুলো তোর পিঠে আছে। তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, আমি মারিনি ওকে, তোমরা মিথ্যে বলছো, আমার বিরুদ্ধে নোংরা একটা কনস্পিরেসি তৈরি করেছো। এ কথা শুনে বিজিত বলতে থাকে, আমি জানি যে তুমি ওকে শুট করনি, তারপরেও কোর্টে প্রমাণিত হবে যে তুমি ওকে শুট করেছো। তোমার গুলিতেই পরশুরাম বিদ্ধ হয়ে মারা গেছে, আর তোমার গুলিতেই পরশুরামের মৃত্যু হয়েছে। তখনই বিজিত লাহিড়ী পরশুরামকে তুলে নিয়ে গঙ্গায় ফেলে দিয়েছে। এটাই সবার সামনে প্রমাণিত হবে, কিন্তু বিজিত লাহিড়ীকে কেউ কখনো ধরতে পারবে না। তোমার ঘাড়ে সমস্ত দোষ পড়ে যাবে। তুমি ফেসে যাবে তটিনী গাঙ্গুলি। তুমি এভাবে ফাঁসির দড়িতে ঝুলবে, তুমি জেল খাটবে। তোমার আর নিস্তার নেই তটিনী গাঙ্গুলি, তোমাকে এবার তো জেল খাটতেই হবে। দেখি তোমাকে কে বাঁচায়। নন্দিনী মুখার্জি কিছুতেই পারবে না। এই বলে বিজিত ফোন কেটে দেয়। এরপরেই তটিনী বলতে থাকে, এটা কোনোভাবে সম্ভব হতে পারে না। ঠিক তখনই বিজিত আবার ফোন দিলে তখনই তটিনী বিজিতের ফোনটা ট্র্যাক করার জন্য অন্য ফোন দিয়ে বিজিতকে ফোন করতে যায়। ঠিক তখনই বিজিত বলতে থাকে, আমি জানি তুমি এখন আমাকে ট্র্যাক করার চেষ্টা করবে, কিন্তু কোনো লাভ হবে না। কারণ কোনো লাভ হবে না। আমি এতটাও কাঁচা খেলোয়াড় নই যে আমি আগে থেকে সমস্ত ব্যবস্থা না করে তোমাকে ফোন করেছি। তটিনী গাঙ্গুলি, তোমার থেকে বড় শিয়ানা আমি। তুমি দেখি কি করে আমাকে ট্র্যাক করো। তখনই তটিনী বলতে থাকে, বিজিত তুমি বুঝতে পারছো না, তুমি আগুন নিয়ে খেলছো। তুমি এভাবে পরশুরামকে মারতে পারো না। পরশুরাম অবশ্যই ফিরে আসবে। পরশুরাম ফিরে এলে তোমাদের কি হয় সেটা তুমি এবার দেখবে। এরপরে লাট্টু পিকু বলতে থাকে, কি হয়েছে মাম্মি? কার সঙ্গে কথা বলছো? আর কেই বা ফোন করেছিল? আর আর পার ব্যাপারে কি কথা বলছিলে? পা ফিরবে না? তখনই তটিনী বলতে থাকে, হ্যাঁ তোমাদের পা অবশ্যই ফিরবে, তোমাদের পা অবশ্যই ফিরে আসবে। ওনাকে ফিরে আসতেই হবে, যে করে হোক তোমাদের পাকে আমি ফিরিয়ে আনবো। তোমাদের পা অবশ্যই তোমাদের কাছে ফিরে আসবে। কেউ কখনো তোমাদের পাকে তোমাদের থেকে কেড়ে নিতে পারবে না। তখনই পিকু বলতে থাকে, মাম্মি পা কেন আসছে না? পাকে ছাড়া আমাদের ভালো লাগছে না। তুমি তো জানো পাকে ছাড়া আমরা কতটা অসহায়, তবে পাকে কেন আনছো না বলো তো? তখনই লাট্টু বলতে থাকে, আচ্ছা মাম্মি, সবাই বলছে যে তোমার হাতে নাকি ফায়ার আর্মস ছিল, তুমি নাকি পাকে শুট করেছো, পা নাকি মরে গেছে। এ কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলতে থাকে, কেন এসব বাজে বাজে কথা বলছো? অন্যের কথায় কখনো কান দেবে না। তুমি বুঝতে পারছো সবাই মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে? লাট্টু, তুমি তো বোঝো এসব, বলো তুমি কেন এসব কথা বলছো? তখনই পিকু বলতে থাকে, ভাই তো ঠিকই বলেছে মাম্মি, সবাই বলছে তোমাকে নাকি ওই কোর্ট নাকি সেখানে তোলা হবে, তোমার শাস্তি হবে। তখন তটিনী বলতে থাকে, কিচ্ছু হবে না আমার, তোমাদের পা অবশ্যই ফিরে আসবে। এদিকে দেখা যায় রতনের বন্ধুকে মারতে এসেছে পরশুরাম। ঠিক তখনই তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। এরপরে লোকটা এলে পরশুরামের পুরো টিম তাকে ঘেরাও করে ধরে। তখনই লোকটা বলতে থাকে, এখানে কি করছিস তোরা? এখান থেকে চলে যা বলছি। এখানে কেন কেন সময় নষ্ট করছিস? সেখান থেকে বেরিয়ে যা। তখনই লোকগুলো বলতে থাকে, ঠাকুরের কৃপা লাগে, আমাদের কিছু দান করো গো। এরপরে পরশুরাম বলে উঠে, আচ্ছা
আপনি কি কখনো কখনো ঠাকুরের ভক্তি করেছেন? মনে হয় তো না, এবার না হয় ভক্তি করেই দেখবেন। এই বলে বলতে থাকে, তোরা ওনাকে এদিকে নিয়ে আয়। এরপরে দেখা যায় লোকগুলো সেই লোকটাকে ধরে নিয়ে পরশুরামের সামনে নিয়ে আসে আর বলতে থাকে, কি কি ব্যাপার বস, আপনি দেখুন। এরপরে পরশুরাম বলতে থাকে, তিনটে গুলিবিদ্ধ করেছিলি দেখ, তারপরেও বেঁচে আছি আমি। আমাকে মারা এতটাও সহজ নয়, আমাকে কেউ মারতে পারেনি আর কেউ মারতে পারবেও না। এরপরে পরশুরামকে হসপিটালে নিয়ে আসে শীতল। তখন ডক্টর বলতে থাকে ওনার পুরো শরীর ইনফেকশন হয়ে গেছে আর লোকটাকে মনে হয় না বাঁচানো যাবে। এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে শীতল। শীতল কাঁদতে থাকে আর বলতে থাকে, পরশুরাম, আমি তোমাকে হারিয়ে যেতে দেব না, তুমি শুধু আমার। এদিকে দেখা যায় লাট্টু ও পিকুকে তটিনী বলতে থাকে, তোদের পাকে আমি অবশ্যই তোদের কাছে ফিরিয়ে নিয়ে আসবো, তোদের পায়ের কোনো ক্ষতি হতে আমি দেব না, তোদের আমি কথা দিলাম। কথা